দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। শিল্প কারখানা ও বাণিজ্যিক গ্যাস সংযোগে বসবে প্রিপেইড মিটার, একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। দেশে কৃষি যন্ত্রপাতি উৎপাদনে বাড়াতে চায় বাংলাদেশ, বিনিয়োগে আগ্রহী ভারত। করোনার কারণে রপ্তানিমুখী খাতে কাজ হারানো শ্রমিকদের নগদ সহায়তা বিতরণ শুরু, স্থায়ী সহায়তা তহবিল করার চিন্তা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশের সকল শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগে প্রিপেইড মিটার স্থাপন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা সচিব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানির লবণাক্ততা বাড়ছে দেশের একটি বড় অঞ্চলে। কমছে সুপেয় পানি প্রাপ্তির সুযোগ, যা কাটিয়ে উঠতে দেশের ৩০টি জেলার ৯৮টি উপজেলায় ৩,৩৬৪টি কমিউনিটি পর্যায়ে পাইপট ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ওইসব এলাকায় পাবলিক স্যানিটেশনের ব্যবস্থা করা হবে ৩৫২টি পয়েন্টে। হাত ধোয়ার জন্য কেন্দ্র তৈরি করা হবে ৮৮২টি, আর ৩,৫১,০০০ অতি দরিদ্রের মাঝে বিতরণ করা হবে টয়লেটের সরঞ্জাম। এজন্য খরচ হবে সব মিলে ১,৮৮২ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৫ লক্ষ লোক নিরাপদে পরিচালিত ওয়াশ সুবিধা পাবেন। তাছাড়াও ১০ লক্ষ লোক বিভিন্ন কমিউনিটি ক্লিনিক যারা ভিজিট করেন তারা এটা সুবিধা পাবেন। একনেক বৈঠকে তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকদের সংযোগে প্রিপেড মিটার স্থাপনের পুরনো একটি প্রকল্পে নতুন করে আরও ১,২০,০০০ মিটার যুক্ত করার কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। জানানো হয়, ঢাকা মহানগরে নতুন করে ৭টি এলাকা যুক্ত হওয়ায় প্রকল্পের পরিধি বাড়ানো হয়েছে। নতুন উদ্যোগে মহানগরীতে সব মিলে ৩,২০,০০০ আবাসিক সংযোগে প্রিপেড মিটার স্থাপন করা হবে। এজন্য খরচ হবে ৭৫৩,৮৪ লাখ টাকা, যার মধ্যে ৬৫১ কোটি টাকা দেবে জাইকা। ২০২২ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। প্রিপেড সিস্টেমের আগে ব্যবহার হতো গড়ে ৭৮.১২ ঘনমিটার ব্যবহার হতো। এখন গড়ে ব্যবহার হবে হলো ৪৮.০৬ ঘনমিটার। তার মানে ৩০ ঘনমিটার কিন্তু সেভ হচ্ছে প্রতি ২ বার্নারে। প্রিপেড মিটার খুব দ্রুত সব জায়গায় লাগাতে হবে, এর ব্যবহার একবার ইউনিভার্সাল করে ফেলতে হবে। তবে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য বেশি গুরুত্ব দিও, যেহেতু সেখানে বেশি পরিমাণ গ্যাস ব্যবহার হয় বাড়ি হাউসহোল্ডের চেয়ে। সেখানে যেন তাড়াতাড়ি করে আমরা অতি দ্রুত প্রিপেড গ্যাস মিটার স্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। পরিকল্পনা সচিব জানিয়েছেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সরকারি কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা নিয়েও। অনেক ক্ষেত্রেই দেখা যায় ইকোনমিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা ওখানে থাকে না। তো সেই বিষয়টা সার্বিকভাবে অর্থ মন্ত্রণালয় এই বিষয়টা ব্যবস্থা নেবে যে বাড়ি ভাড়া যেন ওই বাসাটা ব্যবহার হয়, তারা থাকেন, এবং যদি কিনা না থাকে, তাদের ইয়ারমার্ক বাড়ি থাকে, তাহলেও তারা যেন বাসা ভাড়া যে ভাতাটা পায় সেটা না পায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে উনি নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারের একনেক বৈঠকে 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন আর 3টি সংশোধিত প্রকল্প, যেখানে সব মিলে খরচ ধরা আছে ৩,৩০৮ কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে কৃষি খাতের আধুনিকায়নে স্থানীয়ভাবে এ খাতের যন্ত্রপাতি উৎপাদন করতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ সহায়তা চায় সরকার। মঙ্গলবার দুই দেশের মধ্যে ভার্চুয়াল কৃষি সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে শুল্ক এবং শুল্ক বহির্ভূত বাধা তুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। কৃষির আধুনিকায়নের সাথে সাথে বাড়ছে যন্ত্রপাতির ব্যবহারও। হিসেব বলছে বছরে প্রায় ৯,০০০ ট্রাক্টর, ৩০,০০০ পাওয়ার টিলার এবং ৩ লাখের বেশি ডিজেল ইঞ্জিন আমদানি করে বাংলাদেশ। এর বাইরে সেচ পাম্প, পাওয়ার রিপার, কম্বাইন্ড হারভেস্টার সহ বিপুল পরিমাণ কৃষি যন্ত্রপাতি আমদানি হয় দেশে, যার অধিকাংশই আসে প্রতিবেশী দেশ ভারত থেকে। সে আমদানি কমিয়ে আনতে চায় বাংলাদেশ, দেশেই গড়ে তুলতে চায় কৃষি যন্ত্রপাতি শিল্প। আমরা চাচ্ছি যে এই মেশিনারিজগুলো যদি বাংলাদেশের একটা বিদেশের কোম্পানি করতো, মেইন ইঞ্জিনটা না এলেও স্পেয়ার পার্টস গুলো এবং অ্যাসেম্বলিং এর যদি করতো, তাহলে কিন্তু আমাদের এখানে এমপ্লয়মেন্ট হতো, ইনকাম জেনারেশন হতো। আজকে আমরা কিন্তু এই উদ্দেশ্য নিয়েই ওদের সাথে কথা বলেছি এবং মহেন্দ্র একদম চিফ এক্সিকিউটিভ এসছে
আমরা ওদেরকে চেষ্টা করছি যে ওদেরকে বাংলাদেশে আনা যায় কিনা আর বাংলাদেশে ইন্ডাস্ট্রি করে কিনা। We have very good tractor manufacturing in India. I was just hearing that the largest number of tractors used in Bangladesh come from India, possibly a large number from Mahindra and Mahindra. I believe on food processing, we can work with each other, learn from each other, and expand our presence in the global market in partnership with each other. শুধু কৃষি যন্ত্রপাতি নয়, ট্রাক, কাভার্ড ভ্যানের মতো শিল্পে ব্যবহৃত ভারী যানবাহন উৎপাদনেও অনেক এগিয়ে ভারত। সেখানেও দেশটির উপরই নির্ভরতা বাংলাদেশের। হিসেব বলছে বছরে প্রায় 5,000 কোটি টাকার গাড়ি আসে ভারত থেকে। দেশটির কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবে ভারী যানবাহন উৎপাদন শিল্প গড়ে তুলতে চায় বাংলাদেশ। যে কম্পোনেন্ট এবং মেশিনগুলো তৈরি করা হবে সেটা শুধু বাংলাদেশের ব্যবহারের জন্য না, এটা ইন্ডিয়াতেও ব্যবহার হতে পারে এবং গ্লোবাল ভ্যালু চেনে ওনাদের যে গ্লোবাল ফুটপ্রিন্ট আছে সেখানেও যেতে পারে। এবং বাংলাদেশে যেহেতু ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস আছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য জায়গায়, অস্ট্রেলিয়া, চায়না, কানাডা, এইসব জায়গায় জানি বেনিফিট নিতে পারে। প্রোডাকশন ক্যাপাসিটি অ্যাডভান্টেজ যেহেতু আমাদের আছে। এর ফলে দুদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও কমে আসবে বলে আশা বাণিজ্য মন্ত্রীর। তবে এর জন্য শুল্ক এবং শুল্ক বহির্ভূত বিভিন্ন বাধা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি যেন হঠাৎ করে বন্ধ না করে ভারত। Imposing anti-dumping duty on jute goods, jute products has adversely affected our exports to India. In this situation, we stand ready to consider bilateral consultations between the governments, look into certain technical and legal aspects of such imposition. Bangladesh requested India not to impose sudden export restriction and also mentioned if such a restriction is inevitable, then to inform Bangladesh well ahead of time. এসব বাধা দূর করে বাণিজ্য সহজীকরণে ভারত সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় প্রথমবারের মতো আর্থিক সহায়তা পেল করোনায় কাজ হারানো রপ্তানিমুখী খাতের শ্রমিকরা। প্রথম পর্যায়ে তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্পের 1,794 জন শ্রমিককে এই সহায়তা দেওয়া হলো, যার আওতায় প্রত্যেক শ্রমিক 3 মাস যাবৎ 3,000 টাকা করে পাবেন। মঙ্গলবার শ্রমভবনে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যার মধ্য দিয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের কর্মহীন শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ প্রেরণ শুরু হলো। অনুষ্ঠানে জানানো হয়, নগদ সহায়তার জন্য প্রাথমিকভাবে এই 3 শিল্পে 7,390 জন শ্রমিকের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে শ্রমিকদের তথ্য যাচাই বাছাই করে 1,794 জনকে চূড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে শ্রমিকের সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচি চালাতে এরই মধ্যে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে পাওয়া 1200 কোটি টাকা সহ মোট 1600 কোটি টাকার তহবিল রয়েছে। জার্মান 20 মিলিয়ন ইউরো, ইউরোপিয়ান ইউনিয়ন 93 মিলিয়ন ইউরো এবং রেস্ট পোর্শন বাংলাদেশ সরকার প্রায় 400 কোটি বা সামথিং লাইক দিস টাকা এই সাথে অ্যাড করে এই কার্যক্রমটি বাস্তবায়ন করবে। আমি এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে 50 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। আমি আজকের মাত্র সামান্য কয়েক লক্ষ টাকা এটি বিল আমরা প্রদান করতে পেরেছি। প্রথম 2 বছরে সফলভাবে বাস্তবায়িত হলে সরকার এই কার্যক্রমকে একটি স্থায়ী সামাজিক নিরাপত্তা কার্যক্রমে পরিণত করার জন্য উদ্যোগ নিতে পারবে এবং এক্ষেত্রে অপর যে কোনো উন্নয়ন সহযোগী সংস্থা এখানে এসে আমাদের ফান্ডিং করতে পারেন এবং গভর্নমেন্ট তো অবশ্যই এটার ফান্ডিংয়ের ব্যাপারে উদ্যোগ নেবেন। নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। প্রযুক্তি নির্ভর এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে বায়োফ্লক খামারের সংখ্যাও। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। বিশেষ ব্যবস্থাপনায় জৈব বর্জ্যের পুষ্টি থেকে পুনরায় ব্যবহারযোগ্য মাছের খাবার তৈরির প্রক্রিয়াই বায়োফ্লক। এ পদ্ধতিতে যে ব্যাকটেরিয়া ও শৈবাল তৈরি হয় তা পানিতে উৎপন্ন হওয়া নাইট্রোজেন ঘটিত জৈব বর্জ্যকে খাদ্য হিসেবে ব্যবহার করে বংশ বাড়ায়। মাছও অনেক খাদ্য পায়।
এ পদ্ধতিতে অল্প জায়গায় প্রায় সব জাতের মাছই বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব বলে অন্যান্য অঞ্চলের মতো নরসিংদীতেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে মৎস্য চাষীদের কাছে। তো এই প্রযুক্তিটা সম্পূর্ণ একটা আধুনিক প্রযুক্তি, অল্প জায়গার মধ্যে এই চাষটা করলে অনেক লাভবান আছে। বিভিন্ন এলাকা থেকে এই পর্যায়ে এখানে দেখার জন্য আসতেছে, তারা করবে। প্রচলিত পদ্ধতিতে মাছ চাষের চেয়ে বায়োফ্লক পদ্ধতি আলাদা। এখানে কারিগরি ও প্রযুক্তিগত বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চাষিরা। কালচারের বয়স 1 বছর 15 দিন, এর মধ্যে 2টা হারভেস্টিং হয় আর 3 নম্বরটা শুরু হয়েছে। এর মধ্যে আমার আরেকটা খুশির খবর হচ্ছে আমি বায়োফ্লকে রেণুপোনা থেকে এই বছর এই 3rd টাইমে রেণু থেকে পোনা করে আমি নিজের পোনা দিয়ে নিজে কালচার করতেছি। লাভ হচ্ছে এটা হচ্ছে আপনার মাছের উপর ডিপেন্ড করে। আপনি যদি তেলাপিয়া করেন তাহলে লাভের পরিমাণ খুব কম হইব, কারণ এদের খাবারের পরিমাণ অনেক বেশি লাগে আর কি তেলাপিয়া। আর যদি আপনি শিং, গুলশা, পাবদা এগুলা করেন তাহলে আপনার 50% লাভবান হবেন। নরসিংদীর 6 উপজেলাতেই বাড়ছে ছোট বড় বায়োফ্লক খামারের সংখ্যা। চাষিদের প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। এই প্রযুক্তিটা সম্পূর্ণ নতুন বাংলাদেশে এবং এই চাষ পদ্ধতিতে অনেকেই লাভবান হচ্ছে, বিশেষ করে তরুণ যারা উদ্যোক্তা তারা এগিয়ে আসছে এই চাষ পদ্ধতির মাধ্যমে মাছ চাষ করা। তো আমরা এই পদ্ধতিতে কিভাবে সম্প্রসারণ করা যায় মৎস্য দপ্তর তার গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু এই পদ্ধতিতে যেটি লিটারেচার বলে যে প্রোডাকশন বেশি, যদি আমরা সেটিই প্রমাণ করতে পারি তাহলে বর্তমানে যে মাছের প্রোডাকশন দেশে, আমি আশা করি যে এই প্রযুক্তি ইমপ্লিমেন্ট করা হলে সেক্ষেত্রে মাছের প্রোডাকশন আরও অনেক গুণ বেড়ে যাবে। বিশ্বে যে মাছ উৎপাদনে আমাদের যে বাংলাদেশের যে অবস্থান, আমরা সর্বোচ্চ শিখরে যাতে পৌঁছতে পারি সেই লক্ষ্যে আমাদের বিভিন্ন প্রযুক্তি প্যাকেজ কার্যক্রম সরকারিভাবে নেওয়া হচ্ছে এবং বেসরকারিভাবেও উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। তারই একটি নমুনা হলো বায়োফ্লক। তবে মৎস্যবিজ্ঞানীরা বলছেন বায়োফ্লক পদ্ধতি ঠিকমতো জানা না থাকলে এতে সাফল্যের সম্ভাবনা কম থাকে। মাছ চাষের পানিকে বিজ্ঞানসম্মত উপায়ে প্রস্তুতের পাশাপাশি ভালো মানের পোনা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা। বদরুল আমিন চৌধুরী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5098-তে। লেনদেন হয়েছে 975 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 84টির, কমেছে 185টির দর, আর অপরিবর্তিত রয়েছে 88টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বাজারে আজ একটি ব্রড-বেস কারেকশন লক্ষ্য করা গিয়েছে। দিনের শুরু থেকে মার্কেট স্টেবল থাকলেও প্রায় 2 ঘন্টা পর থেকে প্রায় সকল সেক্টরে একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পারি এবং দিন শেষে ইন্ডেক্স 16 পয়েন্ট হ্রাস পেয়ে 5058 পয়েন্টে ক্লোজ হয়েছে। লার্জ সেক্টরের মাঝে মূলত সিমেন্ট এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছুটা উদ্যোগতি আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া বাকি সকল সেক্টরে একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। টপ 10 গেনারে আজ মূলত ইন্স্যুরেন্স কোম্পানির প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে, অপরদিকে টপ 10 বাজারে আজ মূলত একটি মিশ্র প্রবণতা আমরা লক্ষ্য করতে পেরেছি। ইন্ডেক্স হ্রাসের পাশাপাশি বাজারের লেনদেন গতদিন তুলনায় 14.2% হ্রাস পেয়েছে। বাজারের লেনদেন নেমে এসেছে 975 কোটি টাকায়। সেক্টরাইজ টার্নওভারের ক্ষেত্রে আজ মূলত ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া টপ টার্নওভারে আজ মূলত বেক্সিমকো গ্রুপের দুটি শেয়ার বেক্সিমকো লিমিটেড এবং বেক্স ফার্মাকে লক্ষ্য করা যায়। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে $892 বিলিয়ন তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। একই সাথে 1 বছরের সরকারি ব্যয় নির্বাহে আরও $1.4 ট্রিলিয়ন বিল পাশ হয়েছে। ট্রাম্পের সম্মতি পেলেই বাস্তবায়িত হবে বিল দুটো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে আছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের শুরু থেকেই লোকসান গুনছে দেশটির ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। তাই অর্থনীতি পুনরুদ্ধারে করোনার শুরু থেকে কয়েক দফা তহবিল ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরকার। তবে নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যকার টানাটানিতে এপ্রিলের পর আর কোনো তহবিল অনুমোদন পায়নি দেশটিতে। The 60 vote threshold having been achieved, the motion to concur is agreed to. প্রেসিডেন্ট নির্বাচনের পর আবারও করোনা ত্রাণ তহবিলের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সোমবার সিনেটে 92-6 ভোটের ব্যবধানে পাশ হয় $892 বিলিয়ন এই বিল। It doesn't go all the way, but it takes us down the path, a first step. This bill is enormous. It's not perfect, but it reflects a fair compromise that
includes funding for many important priorities at home and abroad, and vital assistance for all those negatively impacted by the coronavirus pandemic. এই তহবিল থেকে করোনায় কাজ হারানো এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক মার্কিন নাগরিককে $600 করে দেয়া হবে। তহবিলের $500 বিলিয়ন বেশি অর্থ আসবে কংগ্রেসের আগে ঘোষিত প্রণোদনার অব্যবহৃত অংশ থেকে। সেই হিসেবে প্রায় $350 বিলিয়ন আসবে নতুন তহবিল হিসেবে। But I really regret that some on the Democratic side decided that partisan presidential politics were more important than getting urgent and non-controversial relief out the door much sooner to families who have needed this help badly. সবশেষ বিলটি অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর তহবিল ছাড়করণের প্রক্রিয়া শুরু হবে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।